স্যার এর থেকে ভালো আমাদের একটা দিন, আজকে একটা দিন সময় দেন স্যার, সবাই মিলে একসাথে বসে কথা বলে স্যার আপনাকে পরবর্তী ক্লাসে সিআর জানাবে। আচ্ছা অনেক শোনেন, জি স্যার। আপনাদের এই যে সামনে ডেটটা দিয়ে দেওয়া হয়েছে, দেখছেন এই যে ক্যালেন্ডারটা, দেখেন নাই মনে হয় না? স্যার আচ্ছা, আমাদের কাছে এই ক্যালেন্ডারটা ক্যালেন্ডার আমি নাই একটু স্যার। দেখাচ্ছি, একটু শোনেন, একটু দেখেন, ক্যালেন্ডারটা দেখেন, দেখছেন? তো এখনো দেখেন না মনে হয়। আচ্ছা এখন দেখেন তো ক্যালেন্ডারটা দেখা যাচ্ছে কিনা। জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা এখানে যদি আমরা একটু ভালো মতো দেখি, তাহলে দেখেন আমাদের 17 তারিখটা কিন্তু 15 তারিখে পরে চলে যাচ্ছে, এই যে দেখেন। হ্যাঁ, তো আমি যদি এখানে আপনাদের ডেটটা ফেলে দিই, তাহলে আপনাদের জন্য ইনশাল্লাহ টাফ হবে যদি 15 তারিখে পরে মিড টার্মটা আসে। আপনারা বেশ লোডে থাকবেন। তো এখানে আমি যেটা মনে করতেছি, আপনাদের এখন সিলেবাসটা একটু কম আছে, আর সিলেবাসটা কম আছে, সেই সিলেবাসটার ভেতরে যদি আমি 10 মার্কের একটা এমসিকিউ নেই, আমার মনে হয় না যে আপনাদের কঠিন কোনো বিষয়। হ্যাঁ, বরঞ্চ হয়তো আপনাদের এটাতে অ্যাটেন্ড করতে আপনারা একটু স্বাচ্ছন্দ্য বোধ করবেন। আমার কথাটা কি ধরতে পারছেন? জি স্যার। স্যার 10 তারিখে ঠিক হবে স্যার, 10 তারিখে হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। তো এর জন্য আমি এখনই বলে দিচ্ছি আপনাদের, 10 তারিখে আপনারা যেটা করেন সেটা হলো যে, এখানে কি সিআর কেউ আছে? আচ্ছা স্যার, ওই যে মাইক মনে হয় সমস্যা, মাইকে কথা বলতে পারছি না। আচ্ছা ঠিক দুইজন চেয়ে আছে, আছে। এমনি শোনা যাচ্ছে তো না কথা? জি স্যার। আচ্ছা, যদি শুনি আমরা, তাহলে আমরা একটু এভাবে যেন সবার জন্য একটা অ্যানাউন্সমেন্ট আমি নিজেই দিয়ে দিব। আপনারাও, আপনাদের সম্ভবত একটা গ্রুপ থাকে, সেই গ্রুপে আপনারা ইনশাল্লাহ একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েন যে 10 তারিখ ইনশাল্লাহ 10:30 থেকে, অর্থাৎ ক্লাস টাইম 10:30 থেকে আপনাদের 10 মার্কসের একটা অ্যাসেসমেন্ট হবে ক্লাস টেস্টে। এবং আমি সিলেবাস আজকে ইনশাল্লাহ আপনাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে সবাই? স্যার একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ প্লিজ বলেন। স্যার এমনিতে আমাদের মিডের আগে আপনার আমাদেরকে কয়টা লেকচার পড়ানো টার্গেট? যে কয়টা আমরা পারি। স্যার একটু আনুমানিক ধারণা। আনুমানিক ধারণা এখন তো একটু বলাটা টাফ না, আমাদের তো এখন একটু দুর্যোগপূর্ণ পরিস্থিতি যাচ্ছে, তাই না? আমাদের তো এখন একটা দুর্যোগপূর্ণ পরিস্থিতি যাচ্ছে, আমাদের জন্য তো এখন একটু বলা টাফ। যেমন আপনাদেরও অনেক সময় দেখা যায় যে সবগুলো কি অ্যাটেন্ড করতে পারতেছেন আপনারা ক্লাসে? সবগুলো ক্লাস স্যার আমরা তো স্যার মোটামুটি সবগুলো পারতেছি হ্যাঁ স্যার। মোটামুটি তো করতেছি স্যার। না, আমার কথাটা তো ধরতে পারলেন না, আপনার ধরতে কথাটা পারিনি মনোযোগ স্যার। দিয়ে শোনেন। জি স্যার। আপনারা কি ক্লাসে, সব ক্লাসে কি অ্যাটেন্ড করতে পারেন সবাই? আমি বলতেছি সবার কথা। না স্যার, সবাই তো আসলে পারে যত না স্যার। সুযোগ সুবিধাই দেন সবাই স্যার কখনো রেগুলার অ্যাটেন্ড হবে না। যতজন থাকে অতজনই ঘোরায় ফেরায় সব ক্লাসগুলোতে থাকি আর কি। না, ফারজানা এবং আরাফাত, আমি প্রথম দিন একটা ক্লাস একটা কথা বলছি যে বি সিম্পল। হ্যাঁ, সিম্পল ওয়েতে চলেন, জটিলতা থেকে দূরে সরে আসেন, দেখবেন কি জীবনে সবকিছু সাধারণ স্বাভাবিক সাধারণ হয়ে আসছে। হ্যাঁ, কিন্তু যদি একটু জটিলতা নিয়ে একটু বেশি নাড়াচাড়া করেন, দেখবেন কি জীবনটা কমপ্লেক্স হয়ে গেছে। আমি কথাটা একদম সিম্পল বলছি, একদম সাধারণ একটা স্পিচ আপনাদেরকে দিছি, সেটা হলো যে আপনাদের 50 জন স্টুডেন্ট, আমি সিআর এর সাথে কথা বলছি যত মনে পড়ে, নর্মালি আপনারা 50 জন স্টুডেন্টই পরীক্ষা অ্যাটেন্ড করেন। তাহলে আমি কিন্তু আমার আমার স্টুডেন্ট, আমার স্নেহে কিন্তু এই 50 জনই, ঠিক আছে? রেগুলার ইরেগুলার কিন্তু আমি ধরবো না, আমি ধরবো এই 50 জন স্টুডেন্টকে আমার ছাত্র, এই 53 ব্যাচে। তো আমরা কি আসলে 50 জন স্টুডেন্টকে পাচ্ছি নিয়মিত? না স্যার। জি না স্যার। আচ্ছা গুড। কেউ না কেউ কোনো ভাবে সে হয়তো বা অসুস্থ, আল্লাহ না করুন থাকতে পারে, সে হয়তো বা ফ্যামিলি কোনো ক্রাইসিস আল্লাহ না করুন থাকতে পারে, অর্থাৎ কোনো না কোনো ভাবে তারা কিন্তু
প্রবলেমের ভেতরে আছে, এর জন্য কিন্তু তারা অ্যাটেন্ড করতে পারতেছেন না, বিকজ আমরা এখন একটা দুর্যোগপূর্ণ পরিস্থিতি আমরা ফেস করতেছি। তো যেখানে কিনা আপনারা 50 জন স্টুডেন্ট নিয়মিত ক্লাস করতে পারতেছেন না, সেহেতু আমরা তো এটাই ধরতে পারি যে আমাদের নর্মালি যে কটা ক্লাস হওয়ার কথা সে কটা নাও হতে পারে। এম আই রাইট অর রং বলেন? হ্যাঁ বলেন। রাইট স্যার। রাইট। তো এখানে আমার উত্তরটা কি কি হওয়া উচিত? আমার উত্তরটা হওয়া উচিত যে ম্যাক্সিমাম আমরা যতগুলো ক্লাস নিতে পারি, ঠিক আছে? আমরা সবাই বুঝে গেছি কথা? জি স্যার। জি স্যার। কারণ ইমার্জেন্সি যে টাইমটা, সেই ইমার্জেন্সি টাইমটা সবার জন্য, ইন্ডিভিজুয়ালি কারোর জন্য কিন্তু এখন না। এখন একদম এ টু জেড সবার জন্য কিন্তু দুর্যোগপূর্ণ পরিস্থিতি। এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে আমরা ইনশাল্লাহ ম্যাক্সিমাম যেটা আমাদের জন্য বেটার, আমরা ইনশাল্লাহ সে অনুযায়ী ক্লাসটা নেওয়ার চেষ্টা, এবং আমার এই মতাই, এবং আমার যতটুকু মনে হয় যে সেই 6 তারিখ থেকে আমাদের শুরু হয়েছে, কোনো ক্লাস আমার মনে হয় মিস হয় নাই। আপনাদের হয়েছে কি? না স্যার। এই তো গুড। সুতরাং যেহেতু আমাদের মিস হয় নাই, আমরা তো বলতে পারতেছি না মিড টার্ম কবে। তো মিড টার্ম যেদিনই হোক, আমরা ইনশাল্লাহ মিড টার্মের আগ পর্যন্ত যতগুলো ক্লাস আছে ইনশাল্লাহ আমরা করব। এখন আসেন আমরা একটু ক্লাসের দিকে যাই। হ্যাঁ, আচ্ছা গুড। তাহলে আপনারা ইনশাল্লাহ অ্যানাউন্সমেন্টটা দিয়ে দিয়েন 10 তারিখ। আচ্ছা, আমাদের আজকে দেখেন যে বিষয়টা থাকবে ইনশাল্লাহ, সেটা হলো সফটওয়্যার প্যারাডিগমস। এর আগ পর্যন্ত আমি একটু দেখি কি অবস্থা আমাদের ইনশাল্লাহ। আচ্ছা, আমরা আজকে ক্লাসটা যতটুকু আমরা ইনশাল্লাহ করতে পারবো সেই পর্যন্ত আমাদের ইনশাল্লাহ অ্যাসেসমেন্টের জন্য আমাদের সিলেবাসটা থাকবে। এখন দেখি আমরা একটু সামনের দিকে যাচ্ছি। ফিয়ামানিল্লাহ। এখানে দেখেন সফটওয়্যার প্যারাডিগম, সবাই আমরা দেখতে পাচ্ছি। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, এখন প্রশ্নটা হলো এই যে আমরা সফটওয়্যার প্যারাডিগমস নিয়ে কথাবার্তা বলবো, আসলে বিষয়টা কি? এটা হচ্ছে আমাদের এখন মুখ্য বিষয়। তো আমরা একটু দেখি, স্টাডিটা করি। আমি আসি হচ্ছে এইখানটা, দেখেন সফটওয়্যার প্যারাডিগমস রেফার টু দ্য মেথডস অ্যান্ড স্টেপস হুইচ আর টেকেন while ডিজাইনিং অ্যান্ড সফটওয়্যার। খুবই সহজ কথা বলা হয়েছে। হ্যাঁ, এই যে দেখেন এগুলো কিন্তু আপনাদের কি হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু আপনাদের এমসিকিউ, তাই না? তো এখানে যেটা বলা হয়েছে যে আমরা বিভিন্ন মেথড ইউজ করি। মেথড গুলো আবার কি? যেমন আমরা জানি যে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড হচ্ছে একটা আলোর ভেলোসিটি। তো এখন এটা কিন্তু যদি আমরা এখন এরকম কিছু একটা কথা বলি, আচ্ছা সূর্য থেকে একটা রকেট আমি পাঠাবো হচ্ছে মার্সে অর্থাৎ মঙ্গল গ্রহে, এবং সেটা আলোর ভেলোসিটিতে যাবে, তাহলে কতক্ষণ সময় লাগবে তাকে তার পৌঁছাইতে? এই যে একটা কথা আমি বললাম, একটা প্রবলেম বললাম, তাই না? তো এটা তো ইনশাআল্লাহ একটা সলিউশনে আসতে হবে। এখন প্রশ্নটা হলো এই সলিউশনটা যদি আমরা করতে যাই, তাহলে এই সলিউশনটা কিন্তু আমাদের একটা থিওরির ভিতরে ফেলতে হবে। সবসময় মাথায় রাখবেন কি, আমাদের একটা থিওরির ভিতরে ফেলতে হবে। এখন যে বিষয়টা আমরা একটা থিওরি না হয় ফেললাম, থিওরিতে যদি আমরা এখন ফেলতে যাই, তাহলে ইনশাল্লাহ আমাদের কি করতে হবে? নিশ্চয়ই ওই থিওরির উপর ইনশাল্লাহ আমাদের যে রেজাল্টটা আসবে সেটাই আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে, যে আল্লাহ চান তো কতক্ষণ সময় লাগতে পারে আমার এটা যেতে মার্সে, তাই না? এখন এই যে আমরা একটা থিওরি ফেলবো, সেই থিওরিতে কিন্তু আর একটা মানও আমরা কিন্তু ইনশাল্লাহ ইউজ করবো। সে মানটা কি?
সে মানটা হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে এটা কি? এটা হচ্ছে ভেলোসিটি। তো আমি কিন্তু সেই থিওরিটাই নিব যে থিওরিতে ভেলোসিটি নামের একটা মান আমি বসাইতে পারবো। তাহলে এই যে থিওরি, এই যে থিওরিতে আমি বসাবো, যেখানে কিনা আমার একটা সবচেয়ে ভাষায় এটাকে আমরা ইনশাল্লাহ মেথড বলতে পারি। হ্যাঁ, তাও তারপরও আমরা অনেক মেথড কিন্তু করি। যেমন আপনারা যদি অ্যানালগ ইলেকট্রনিক্স আপনারা পড়ে আসছেন, তো আমি আসার আগে এটা আপনাদের পড়াচ্ছি কিনা আমি জানি না, তবে কিছুটা হলো এটার উপরে একটা আইডিয়া দেওয়াটা ভালো। সেটা হলো সিরিজ প্যারালাল। এখন এই যে সিরিজ এবং প্যারালাল এই বিষয়টা কি? সিরিজ এবং প্যারালালের বিষয়টা হচ্ছে যে আপনি আসলে কিভাবে একটা ইলেকট্রনিক্স ডিজাইন করবেন, সেটা কোন থিওরির উপরে ফেলবেন, আপনি কি সিরিজে ফেলতেছেন না প্যারালালে ফেলতেছেন, তাই না? তো এই বিষয়গুলো ইনশাল্লাহ কি হবে, এই বিষয়গুলো ইনশাল্লাহ ইনভেস্টিগেশন হবে। তো এই যে বিভিন্ন আলাদা মেথড গুলো বলা হয় যে আপনি আসলে কোন মেথড নিয়ে কাজ করতেছেন, হ্যাঁ, তো সেটা কিন্তু আসলে দেখা যাচ্ছে যে এই সফটওয়্যারের ক্ষেত্রেও পারফেক্ট। হ্যাঁ, সফটওয়্যারও আমাদের ইনশাল্লাহ সেটা কি করতে হয়, আমাদের অনুশীলন করতে হয়। এখন প্রশ্নটা এদিকে আসতে পারে যে স্যার আসলে মেথড এটা কেন আমরা ব্যবহার করব? মেথডটা হচ্ছে ধরেন যে 5টা কোম্পানি আছে, ABCDE। হ্যাঁ, 5টা কোম্পানি আসলে জটিল হয়ে যায়, যে 3টা কোম্পানি দিয়ে বলি ABC। এখন কেউ একজন করতে চাচ্ছেন, একটা সফটওয়্যার বানাবেন। ধরেন XYZ নামের একজন কোম্পানি আছেন, সে একটা সফটওয়্যার বানাবেন, খুব ভালো কথা। এখন যে বিষয়টা, তার রিকোয়ারমেন্টের ভিতরে অন্যতম একটা রিকোয়ারমেন্ট আসতেছে, সেটা হলো তাকেই দিতে হবে সিকিউরিটি প্রোভাইড করতে হবে। আচ্ছা ঠিক আছে, সিকিউরিটি প্রোভাইড করা যাবে, এবং আরো বেশ কিছু রিকোয়ারমেন্ট আছে, যে রিকোয়ারমেন্ট গুলো যা ফাস্টার হইতে হবে, আননেসেসারি কোডিং করা যাবে না, তারপরে হ্যাং হবে না আমার সিস্টেমটা। তো এই যে বিষয়গুলো, এগুলোকে ইনশাল্লাহ মেক ইনশিওর করতে হবে। এখন যে প্রশ্নটা আসতেছে সেটা হচ্ছে যে 3টা সফটওয়্যার কোম্পানি আছে। এখন 3টা সফটওয়্যার কোম্পানির ভিতরে যিনি উনি বলতেছেন কি যে আমি আপনাকে ইনশাল্লাহ সর্বোচ্চ সিকিউরিটি দিব, কিন্তু আমার সিস্টেম মাঝে মধ্যে হ্যাং হয়ে যেতে পারে। বি নাম্বারটা বলতেছে যে আমি আপনাকে সিকিউরিটি প্রোভাইড করব, তবে আমার সিস্টেমটা হ্যাং হবে না, তবে স্লো হয়ে যাবে। 3 নাম্বার বলতেছেন কি যে আমি সব দিব, সিকিউরিটি দিব, সিস্টেম ফাস্ট হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ আপনি কোনো হ্যাং হবে না, সব ইনশাল্লাহ পাবেন। এখন দেখেন 3টাই তো সফটওয়্যার কোম্পানি, কিন্তু 3জন তো একই রিকোয়ারমেন্ট দিতে পারলেন না। তার মানে কি 3জন কিন্তু ভিন্ন ভিন্ন মেথডে কাজ করতেছেন। হ্যাঁ, অর্থাৎ ভিন্ন ভিন্ন থিওরি নিয়ে তারা কাজ করেন। তো এই যে থিওরি কিংবা মেথড, এটাকে বলা হয় সফটওয়্যার প্যারাডিগমস। এবং স্টেপস মানে কি? স্টেপস মানে হলো, যেমন ধরেন সিকিউরিটি নিয়ে যখন একটা কথা হয়, সেটাকে বলা হয় কিন্তু স্টেপ ফর সিকিউরিটি। যখন বলা হয় যে আপনার সিস্টেমটা কি ফাস্টার হবে না স্লোয়ার হবে, তখন কিন্তু বলা হয় স্টেপ ফর পারফরমেন্স। হ্যাঁ, অর্থাৎ এই পারফরমেন্সটা কোন দিকে যাচ্ছে, দ্রুত নাকি স্লোয়ার, নাকি এটা আবার হ্যাং হয়ে যাবে। ঠিক আছে, তো এগুলো কি বলা হয়, এগুলো হলো স্টেপ, অর্থাৎ মেথডের অন্তর্ভুক্ত স্টেপগুলো, হুইচ আর টেকেন হোয়াইল ডিজাইনিং দ্য সফটওয়্যার। এখানে যেটা বলা হয়েছে, যখন এটা তখনই করা হয় যখন কিনা আপনারা কি করবেন, সফটওয়্যারটাকে ডিজাইন করবেন। এখন যে বিষয়টা আসতেছে সেটা একটু তুলে ধরার চেষ্টা করতেছি। আমরা যদি এইটুকুকে একটু মিলাই, তাহলে আমরা এই বিষয়টাকেই মাথায় আনতে পারি যে সফটওয়্যার প্যারাডিগমসটা আসলে বলা হয় হচ্ছে মেথড এবং স্টেপকে, যেগুলো কিনা আমরা সফটওয়্যার যখন ডিজাইন করব তখনই এই বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করা হয়। হ্যাঁ, আমি আবারও বলতেছি, সফটওয়্যার প্যারাডিগমস আসলে বলা হয় মেথড এবং স্টেপকে, যাদেরকে কিনা যখন আপনি সফটওয়্যার ডিজাইন করবেন তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়। আমরা কি সবাই বুঝে গেছি? জি স্যার। ফ্যান্টাস্টিক, গুড, ভেরি গুড।
তারপরে দেখেন দেয়ার আর মেনি মেথডস প্রপোজড অ্যান্ড আর ইমপ্লিমেন্টেড। কিছুক্ষণ আগে বললাম না যে অনেকগুলো মেথড আছে, এ বি সি তিনজনই আপনাকে কিন্তু দিবে, সফটওয়্যারটা বানিয়ে দিবে, কিন্তু তিনজনের পারফরমেন্সটা হচ্ছে ভিন্ন ভিন্ন। এখন এই যে তিনজনের পারফরমেন্সটা ভিন্ন ভিন্ন, আমাকে একটা মিনিট একটু সময় দেন তো, একটা মিনিট। আচ্ছা, ধন্যবাদ অপেক্ষা করার জন্য। তাহলে এই যে এ বি সি তিনটা সফটওয়্যার আছে, তিনটা সফটওয়্যার কিন্তু আপনাকে পারফরমেন্সটা দিবে, কিন্তু তিনজনে ভিন্ন ভিন্ন মেথড অ্যাপ্লাই করবে এবং পারফরমেন্স কম বেশি হবে। তার ভিতরে সি যিনি, উনি আপনাকে সকল পারফরমেন্স ইনশাল্লাহ এনশিওর করতেছেন। তার মানে কি আমি বলবো যে এ বির তুলনায় সিটা তাহলে কি আপনার জন্য বেস্ট। আচ্ছা, এই জন্য এই জায়গাটাকে তারা উল্লেখ করছেন দেয়ার আর মেনি মেথডস প্রপোজড অ্যান্ড আর ইমপ্লিমেন্টেড। ইমপ্লিমেন্টেড মানে হচ্ছে যে সফটওয়্যার তৈরিটাকে বলা হয়েছে। এখন আপনি একটা সফটওয়্যার বানাতে দিলেন, সেই সফটওয়্যারটা কি করবে, তারা তৈরি তো করবে, এটাকে বলা হয় হচ্ছে ইমপ্লিমেন্ট। আর অবশ্যই তৈরি করার পূর্বে তারা কিন্তু মেথডটাকে মেক ইনশিওর করবে যে তারা কোন মেথডটাকে সামনে রেখে ইনশাল্লাহ কাজ করতে যাচ্ছেন। আচ্ছা, এরপরে আসেন বাট উই নিড টু সি মেনি, আচ্ছা বাট উই নিড টু সি হোয়ার ইন দ্য software engineering concept these paradigms stand. These can be combined into various categories, though each of them is contained in one. আচ্ছা, এখানে যেটা বলা হয়েছে যে এখন যে বিষয়টা আপনাকে একটু মনোযোগ হতে হবে সেটা হলো বাট উই নিড টু সি হোয়ার ইন দ্য সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট, অর্থাৎ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কনসেপ্টটা কোথায়, দিস এই প্যারাডিগমস এর ভিতরে। অর্থাৎ এই যে দেখেন নিচে আপনার সুন্দর একটা ফিগার দেওয়া হয়েছে, সফটওয়্যার ডেভেলপমেন্ট, প্রোগ্রামিং, সফটওয়্যার ডিজাইন। হ্যাঁ, তো এখানেই আসলে আপনার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কনসেপ্টটাকে তুলে ধরা হয়েছে। দিস ক্যান বি কম্বাইন্ড ইনটু ভ্যারিয়াস ক্যাটাগরিজ, অর্থাৎ কয়েকটা ক্যাটাগরিজকে একত্র করে এই সফটওয়্যার প্যারাডিগম করা হয়। দো ইচ অফ দেম ইজ কন্টেন্ট ইন ওয়ান অ্যানাদার, যেখানে এক অন্যের সাথে কি হয়ে আছে, মিলেমিশে আছে। হ্যাঁ, যেমন আমরা 1 2 3 4 5 বলি। এখন 1 2 3 4 যে 5 বলি আমরা, এখন আমরা 5 তলা যেতে হলে তো আমাকে 4 তলাকে ওভারকাম করে যেতে হবে, 3 তলাকে ওভারকাম করে যেতে হবে, 2 তলাকে ওভারকাম করে যেতে হবে, 1 তলাকে ওভারকাম করে যেতে হবে। তার মানে আমাকে 5 তলা যেতে হলে 1 তলা আগে, তারপর 2 তলা, তারপর 3 তলা, তারপর 4 তলা, দেন উই হ্যাভ এবল টু রিচ দ্য ফ্লোর অফ 4, অর্থাৎ 5 তলা আমরা যেতে পারবো। তো এখন এই যে 1 থেকে 5 তলা যদি একজন যেতেই চান, তাহলে কিন্তু সবাইকে কম্বাইন করেই তাকে 5 তলায় উঠতে হবে। ঠিক এখানে সফটওয়্যার প্যারাডিগমস এর কথা যেটা বলা হয়েছে, এই যে তিনটা কথা বলা হয়েছে, সফটওয়্যার ডেভেলপমেন্ট, প্রোগ্রামিং, সফটওয়্যার ডিজাইন, এই তিনটাকে একত্র করেই কিন্তু ইনশাল্লাহ আপনার কিসে যেতে হবে, সফটওয়্যার প্যারাডিগমস এ। আমি কি বুঝাইতে পারছি আপনাদের? জি স্যার। আচ্ছা, যদি আমি বুঝাইতে পারি তাহলে ইনশাল্লাহ এই যে অংশটুকু, এই অংশটুকু আপনারা ইনশাল্লাহ থিওরির জন্য মাথায় রাখবেন। হ্যাঁ, আর এই যে দেখেন অংশটুকু, এই অংশটুকু কিন্তু আপনার থিওরির ভিতরেও পড়বে, এমসিকিউর ভিতরেও পড়বে। হ্যাঁ, আমি দেখেন এই যে এমসিকিউ হিসেবে এটা দিয়ে দিলাম আর থিওরি হিসেবে এটা। হ্যাঁ, এখন কথাটা হলো যে স্যার আমাদের এই যে থিওরি এমসিকিউ, তাহলে এই এমসিকিউ এখানে কি হতে পারে? যেমন আপনাকে যদি বলা হয় যে হুইচ ওয়ান ইনশাল্লাহ আন্ডার দ্য সফটওয়্যার প্যারাডিগমস, হ্যাঁ কোনটা, তাহলে আপনি এখানে যদি আলাদা আমি বলে দিই 4-5টা, ধরেন এখানে ইনশাল্লাহ বলে দিলাম কি, এটা বলে দিলাম যে মেশিন কোডিং, তারপর ইনশাল্লাহ বলে দিলাম যে কি অপারেশনাল অ্যাম্পলিফায়ার, 3 নম্বরে বলে দিলাম কমিউনিকেশন টেকনোলজি, 4 নম্বরে হয়তো বলে দিলাম প্রোগ্রামিং। তাহলে ইনশাল্লাহ আপনারা কোনটার উপরে ঠিক দিবেন? প্রোগ্রামিং।
এই তো পারফেক্ট, প্রোগ্রামিং এর উপর টিক দিবেন, ঠিক আছে, এটা মাথায় রাখেন। এখন আসেন প্রোগ্রামিং প্যারাডিগমস ইজ আ সাবসেট অফ সফটওয়্যার ডিজাইন, প্যারাডিগম হুইচ ইজ ফার্দার এ সাবসেট অফ এত। এই যে দেখেন, এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। হ্যাঁ, একটা আছে সাবসেট। হ্যাঁ, তো সাবসেট যদি আমরা বলি তার মানে কি আসতেছে, আমাদের অন্তর্ভুক্ত কথাটা বলা হয়েছে। দেখেন আমাদের অন্তর্ভুক্ত কথাটা কি, আমরা যদি সফটওয়্যার ডিজাইনের কথাটা বলি, হুম, সফটওয়্যার ডিজাইনটা একটু এটা একটু দেখেন তো, দেখি খুব খুব তীক্ষ্ণ সহকারে দেখেন। আমি যেটা বলি সেটা একটু মাথায় নেওয়ার চেষ্টা করেন। সফটওয়্যার ডিজাইনের ভেতরে দেখেন তো ছোট্ট করে প্রোগ্রামিংটাকে ভিন্ন কালার দিয়ে উল্লেখ করা হয়েছে কিনা। জি স্যার। আচ্ছা, তার মানে কি দাঁড়াচ্ছে, তার মানে দাঁড়াচ্ছে সফটওয়্যার ডিজাইনের ভেতরেই তো প্রোগ্রামিংটা আসতেছে নাকি। জি স্যার, সফটওয়্যার ডিজাইনের মধ্যে প্রোগ্রামিংটা অন্তর্ভুক্ত। এই তো পারফেক্ট। আবার দেখেন সফটওয়্যার ডেভেলপমেন্ট, এটার ভেতরেই কিন্তু দুইটা ভিন্ন ভিন্ন কালারের সফটওয়্যার ডিজাইন এবং প্রোগ্রামিং আছে, দেখা যাচ্ছে। জি স্যার, এটার মধ্যে আবার সফটওয়্যার ডিজাইন কোনটাই অন্তর্ভুক্ত। রাইট, তাহলে আমরা কিন্তু এটা বলতে পারি না যে প্রোগ্রামিং এর সাবসেট হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট, এটা কিন্তু বলা যাবে না। হ্যাঁ, এটা কি বলতে হবে যে সফটওয়্যার ডেভেলপমেন্টের অন্তর্ভুক্ত হচ্ছে প্রোগ্রামিং, নাকি। জি স্যার। আচ্ছা, এই জিনিসগুলো যেন আমরা বলি, মনে রাখি। হ্যাঁ, এই দেখেন লাস্টের কথাটা কি বলা হয়েছে, লাস্টের কথাটা আমি আরেকটা করে একটু ইনশাআল্লাহ রিপিট করে দিচ্ছি। প্রোগ্রামিং প্যারাডিগম ইজ এ সাবসেট অফ সফটওয়্যার ডিজাইন। হ্যাঁ, তাহলে হুইচ ইজ ফার্দার এ সাবসেট অফ সফটওয়্যার ডেভেলপমেন্ট প্যারাডিগম। তার মানে এই যে প্রোগ্রামিং প্যারাডিগম, এই প্রোগ্রামিং প্যারাডিগম ইজ এ সাবসেট অফ সফটওয়্যার ডিজাইন। তার মানে সফটওয়্যার ডিজাইন এর অন্তর্ভুক্ত হচ্ছে কি, প্রোগ্রামিং প্যারাডিগম। তারপর আবার বলতেছে ফার্দার এ সাবসেট অফ সফটওয়্যার ডেভেলপমেন্ট প্যারাডিগম। এই যে সফটওয়্যার ডেভেলপমেন্ট তার আবার অন্তর্ভুক্ত কে, এই প্রোগ্রামিং প্যারাডিগম। সুতরাং এই তিনটাকে বাদ দিয়ে কিন্তু আমরা প্রোগ্রামিং প্যারাডিগমের কথা চিন্তা করতে পারতেছি না। সুতরাং আমরা যখনই কোনো কথা বলবো যে সফটওয়্যার প্যারাডিগম আসলে বিষয়টা কি, তখন যেন ইনশাল্লাহ আমাদের মাথায় এই অংশটুকু আসে যে হ্যাঁ, সফটওয়্যার প্যারাডিগম আসলে আমাদের তিনটার সমষ্টি, তিনটা স্টেপটাকে মাথায় রেখে আমাদের কমপ্লিট করতে হয়। ওয়ান ইজ দ্য সফটওয়্যার ডেভেলপমেন্ট, দ্য অ্যানাদার ওয়ান ইজ সফটওয়্যার ডিজাইন, দ্য থার্ড ওয়ান ইজ প্রোগ্রামিং। আমরা যেন ইনশাল্লাহ এটা একদম ব্রেনে গেঁথে নেই। আচ্ছা, ঠিক আছে, এরপরে আসেন আমরা সামনের দিকে যাচ্ছি। Software development paradigm. This paradigm is known as software engineering paradigms, where all the, এই যে দেখেন এখানে কিন্তু আপনাদের আর একটা কি দেওয়া আছে, এমসিকিউ কিন্তু দেওয়া আছে। হ্যাঁ, এই যে দিস প্যারাডিগম অর্থাৎ সফটওয়্যার ডেভেলপমেন্ট প্যারাডিগমকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্যারাডিগমস বলা হয়। তো এই যে ইঞ্জিনিয়ারিং প্যারাডিগমস বলা হয়, এই আমরা এটা নিয়ে কিন্তু মাশাআল্লাহ আলোচনা করছি। ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর আস যে সফটওয়্যার এন্ড ইঞ্জিনিয়ারিং দে হ্যাভ টু ডিফারেন্ট ক্যাটাগরিজ। তো সফটওয়্যারটাকে আসলে আমরা কি বলতে পারি এবং ইঞ্জিনিয়ারিংকে আমরা কি বলতে পারি, একদম ফার্স্ট ক্লাসে আমরা আলোচনা করছি। হাউএভার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্যারাডিগমসটাকে আমরা সফটওয়্যার ডেভেলপমেন্ট প্যারাডিগম বলি। এখন আসেন, হোয়ার অল দ্য ইঞ্জিনিয়ারিং কনসেপ্টস পারটেইনিং টু দ্য ডেভেলপমেন্ট অফ সফটওয়্যার আর অ্যাপ্লাইড। It includes various resources and requirements, etc., etc., etc. হ্যাঁ, অর্থাৎ সফটওয়্যার প্রোডাক্ট বিল। আচ্ছা, এখন আমাকে যেটা করতে হবে সেটা হলো এই অংশটাকে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে ইট কনসিস্টস অফ কি কি রিকোয়ারমেন্ট গুলো আছে। রিকোয়ারমেন্ট গ্যাদারিং, অর্থাৎ কোন বিষয়গুলো রাখতে হয়, রিকোয়ারমেন্ট গ্যাদারিংটা রাখতে হয়, সফটওয়্যার ডিজাইন রাখতে হয়, প্রোগ্রামিং রাখতে হয়। হ্যাঁ, তো এইটা আমাদের কি করতে হবে, উপরের অংশটা তো আমরা এমসিকিউ হিসেবে দিলাম। এই অংশটা আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের যেমন থিওরির জন্য এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, পাশাপাশি আমাদের কি করতে হবে, আমাদের মাথায় রাখতে হবে যেন আমরা এমসিকিউটাও মাথায় রাখি। যেমন যদি বলা হয় যে হুইচ ওয়ান, ইনশাআল্লাহ আন্ডার অফ সফটওয়্যার, এটা কি বলা হয়েছে, এটা রিকোয়ারমেন্ট। হ্যাঁ, হুইচ রিকোয়ারমেন্ট গ্যাদারিং। আচ্ছা, একটু দেখে নিই আমরা। ইট ইনক্লুডস ভ্যারিয়াস রিসোর্সেস এন্ড রিকোয়ারমেন্ট গ্যাদারিং হুইচ হেল্পস দ্য সফটওয়্যার প্রোডাক্ট। আচ্ছা, যদি বলা হয় ইট কনসিস্টস অফ সফটওয়্যার ডেভেলপমেন্ট, হ্যাঁ, সফটওয়্যার ডেভেলপমেন্ট প্যারাডিগমস কনসিস্টস অফ হুইচ ওয়ান, সফটওয়্যার ডিজাইন, প্রোগ্রামিং সি, মেশিন ল্যাঙ্গুয়েজ, নান অফ ওয়ান। তাহলে কোনটা হবে?
স্যার সফটওয়্যার ডিজাইন। এই তো গুড, আমরা বুঝে গেছি। এখন আমরা আসি পরবর্তী স্টেজ। দেখেন সফটওয়্যার ডিজাইন বলতে আমরা কি বুঝি? হ্যাঁ, সফটওয়্যার ডিজাইন প্যারাডিগম। This paradigm is a part of software development and includes ডিজাইন, মেইনটেন্স এন্ড এতো। আপনাদের জন্য কিন্তু এমসিকিউ এবং থিওরি দুইটাই কিন্তু এখানে, হ্যাঁ, মাথায় রাখবেন। আল্লাহ দয়া খুব ভালো মতো জিনিসগুলোকে মাথায় গেঁথে নিবেন। এখানে যেটা বলা হয়েছে ডিজাইন, মেইনটেন্স এবং প্রোগ্রামিং, এই তিনটাকেই কিন্তু ইনক্লুড করা হয় সফটওয়্যার ডেভেলপমেন্টের অন্তর্ভুক্ত হিসেবে। দিস প্যারাডিগম ইজ এ পার্ট অফ সফটওয়্যার ডেভেলপমেন্ট। অর্থাৎ সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য, অর্থাৎ আমরা একটা সফটওয়্যার ইনশাআল্লাহ মডিফাই করতে যাচ্ছি, তো এখন এটাকে আমরা ডেভেলপও করতে পারি। যেমন আফটার মডিফিকেশন কমপ্লিট করলে দেন উই উইল সুইচ টু দ্য মডিফিকেশন অথবা ডেভেলপ। মডিফিকেশনটা কখন হয়? আপনি বলে দিলেন যে আমি তো তৈরি করে ফেলছি, সিকিউরিটিও মেক এনশিওর মাশাআল্লাহ, ফাস্টারও মাশাআল্লাহ, ইনশাআল্লাহ কোনো হ্যাংও হবে না। এই তিনটা রিকোয়ারমেন্ট ফুলফিল করে আপনি রিলিজ করে দিলেন আপনার সফটওয়্যার আপনার যিনি কিনবেন তার কাছে। তো এখন যিনি নিলেন আপনার কাছ থেকে, উনি বললেন কি যে ঠিক আছে, আপনি তো ভালোই করছেন কাজ, তো আমাকে তো এখন এই যে নতুন আমাদের এই প্রোডাক্টগুলো অ্যাড হয়েছে, এই প্রোডাক্টগুলো অ্যাড করার জন্য আমার এটাকে কিছু করতে হবে, সংযোজন করতে হবে। তখন আপনার মডিফিকেশনের প্রয়োজন হয়, তাই না? তখন আপনার কি করতে হবে? সফটওয়্যার ডেভেলপ করতে হবে। তো এখন এখানে বলা হয়েছে এই যে আপনি সফটওয়্যার ডিজাইনটা করবেন, হ্যাঁ, এই যে প্যারাডিগমের ভিতরে যেটা কিনা পার্ট অফ সফটওয়্যার ডেভেলপমেন্ট, অর্থাৎ সফটওয়্যার ডেভেলপ করার জন্য এই অংশগুলো লাগে। তখন আপনি কি করবেন? তখন আপনাকে আবার ডিজাইন করতে হবে, মেইনটেইন করতে হবে, প্রোগ্রামিং করতে হবে। প্রোগ্রামিং মানে কি? কোডিং। ধরেন ইউনিভার্সিটি দুইটা আপাতত এই আছে, ডিপার্টমেন্ট আছে, সিএসসি, ত্রিপলি। এখন যদি 6 মাস পরে সেটা বেঙ্গলি আসে, ইংলিশ আসে, তখন আপনাকে রিকোয়েস্ট করা হলো যে এটাকে মডিফাই করেন। তাহলে মডিফাই আপনি কিভাবে করবেন? নিশ্চয়ই আপনাকে ইনশাআল্লাহ কোডিং করতে হবে। তার জন্য কোডিং করবেন। ওই যে আপনার নতুন যে ডিপার্টমেন্ট অ্যাড হলো, বেঙ্গলি এবং ইংলিশ, এই দুইটাকে আপনার সফটওয়্যারে সংযোজন করার জন্য কিন্তু কি করতে হবে? প্রোগ্রামিংটা করতে হবে, কোডিং করতে হবে। এখন মেইনটেন্স, মেইনটেন্স মানে কি? আপনাকে সার্বিক চিন্তা ভাবনা করতে হবে যে হ্যাঁ, আমি তো পূর্বে দিছিলাম সিকিউরিটি, তারপরে ফার্স্ট, তারপরে হচ্ছে হ্যাং হবে না, এটাকেও যেন মেক এনশিওর করা যায় যে আমার এই নতুন যে অ্যাড হচ্ছে সেটার জন্য যেন এগুলোর উপরে কোনো নেগেটিভ ইম্প্যাক্টটা না পড়ে, অর্থাৎ যে সিকিউরিটি ছিল সেই সিকিউরিটিটাই যেন থাকে। হ্যাঁ, তারপর হচ্ছে ডিজাইন। ডিজাইনটা মানে কি? যে আপনি যে কোডিংটা করছেন, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সে কিন্তু একটা সফটওয়্যার যখন তৈরি করে তার মাথার ভিতরে থেকে যায়, কিংবা তার একটা প্ল্যান থাকে, তার একটা ডিজাইন থাকে যে কোন জায়গাটা কিভাবে সে কোডিংটা করছে। এখন যে দুইটা ডিপার্টমেন্ট সংযোজন করতে হবে, এই সংযোজনের জন্য ওই প্ল্যান, ওই ডিজাইনটার কোথায় আসলে সংযোগটা এই দুইটা ডিপার্টমেন্টকে করতে হবে, কোথায় কোথায়, সেটা কিন্তু পুনরায় ডিজাইনটাকে মডিফাই করতে হবে এবং এই ডিজাইনটাকে ইনশাআল্লাহ সামনে রেখেই কিন্তু আল্লাহ তাআলা ওই প্রোগ্রামিংটাকে আবার কোডিং করতে হয়। আমার কথা কি বুঝাতে পারছি আমি? জি স্যার। ফ্যান্টাস্টিক, ভেরি গুড। এরপরে স্যার আসেন মেইনটেনেন্স বিষয়টা যদি আরেকবার বুঝাইতেন। হ্যাঁ, মেইনটেনেন্স হচ্ছে আপনার যেমন আমি একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করি। একটা বিষয় অনেকভাবে উপস্থাপন করা যায়, হ্যাঁ, আবার কিছু কিছু ক্ষেত্রে আছে কি যে পুরোপুরি অ্যাডজাস্ট হয় না, কিন্তু আমরা একটা বিষয়কে স্বচ্ছতায় আনার জন্য, অর্থাৎ স্বচ্ছভাবে বোঝার জন্য আমরা কিন্তু অন্য জায়গা থেকে আরেকটা উদাহরণ নিয়ে আসতে পারি। যেমন এখানে যেটা বলা হয়েছে, কিছুক্ষণ আগে বলা হলো যে আপনি একটা সফটওয়্যার ডেলিভার করলেন, সেটাতে আপনি মেক এনশিওর করছেন যে ইটস ভেরি ফাস্টার, ইটস নট মেক এনি হ্যাং, তারপরে আপনি ইটস প্রোভাইডেড 100% সিকিউরিটি ইনশাআল্লাহ। এই যে তিনটা বিষয় আপনি মেক এনশিওর করছেন, অর্থাৎ পারফরমেন্সটাকে আপনি মাশাআল্লাহ খুবই ভালো দিয়েছেন। এখন তারা বলতেছেন কি যে আমাকে আরো দুইটা ডিপার্টমেন্ট অ্যাড করতে হবে। তো আপনি যে দুইটা ডিপার্টমেন্ট অ্যাড করবেন, বি কনসিয়াস অ্যাবাউট দ্যাট। পূর্বে আপনি যে পারফরমেন্সটাকে তাতে দিয়েছিলেন, ঠিক একই পারফরমেন্সটাকে আপনাকে মেনটেন করতে হবে, যেন সিকিউরিটি দিক থেকে কমে না যায়, স্লোয়ার যেন না হয় এবং হ্যাং যেন না হয়ে যায় সিস্টেম। তো এই যে জিনিসগুলোকে মাথায় রাখা, এটাকে বলা হয় মেইনটেনেন্স। ঠিক আছে? হ্যাঁ স্যার, বুঝতে পারছি এবার। আচ্ছা, গুড। এরপর আমরা প্রোগ্রামিং প্যারাডিগম।
অর্থাৎ প্রোগ্রামিং এর উপরে আমাদের কি কি আসতেছে, একদম সোজা জিনিস। আমরা তো, আপনারা তো বেশ সিনিয়র ব্যাচ, আপনারা তো মাশাআল্লাহ ভালোই জানেন যে একটা প্রোগ্রামিং করতে হলে সেখানে কোড করতে হয়, তাই না? সেখানে আমার এই কোডগুলো ঠিক আছে কিনা সেগুলোকে টেস্ট করতে হয়, তাই না? কি আপনারা এগুলা করেন না নাকি? জি স্যার করি। জি স্যার করি। এই তো ভেরি গুড। যেহেতু আপনারা করেন, এখানে আমার মনে হয় না খুব বেশি আপনাদের বলা প্রয়োজন আছে। হ্যাঁ, তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোকে আসলে আমাদেরকে কি করতে হবে, মাথায় রাখতে হবে। তারপরে যে এটাও আছে যে লাস্টে একটা কথা বলা হয়েছে, ইন্টিগ্রেশন। আপনারা কি বলতে পারেন আসলে ইন্টিগ্রেশন মানে কি? না বলতে পারলে বলে দিবেন যে পারতেছি না। হ্যাঁ, এখানে কিছু না, আপনারা শিখতে আসছেন। জি স্যার। ইন্টিগ্রেশন মানে হলো জি স্যার। যে একাধিক বিষয়গুলোকে একত্রীভূত করা। মানে কথাটা কেমন হলো, যেমন আমরা যদি আহ, আহ, ধরেন যে বিরিয়ানি খাই, তাহলে বিরিয়ানি খেতে হলে আমাদের কি করতে হয়? যেমন হয়তো একটু মিট লাগবে, একটু রাইস লাগবে, তারপরে আহ, বিভিন্ন ধরনের মশলা লাগবে, তাই না? এগুলোকে একত্রকরণ অর্থাৎ একটা মিশ্রণ করা। তো ঠিক আপনি যখন প্রোগ্রামিং করবেন তখন বিভিন্ন বিষয়গুলোকে একত্রিত করতে হয়। এই একত্রিত গুলো হতে পারে আপনি কি করতেছেন, কোডিং এর ভিতরে ফাংশন দিচ্ছেন, কোডিং এর ভিতরে অ্যারে দিচ্ছেন, কোডিং এর ভিতরে ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছেন, সব কিছু একত্রিত করতেছেন। এগুলোকে বলা হয় হচ্ছে ইন্টিগ্রেশন। আমি কি ধরতে পারছি জিনিসটা? বোঝা গেছে কি? জি স্যার। আচ্ছা, খুব ভালো। যদি আমাদের জি স্যার। আলহামদুলিল্লাহ ধরা, ভেরি গুড, যদি মাশাআল্লাহ ধরা যায় তাহলে আমরা ইনশাআল্লাহ একটু সামনের দিকে যাব। তাহলে এইগুলো কিন্তু আপনাদের কিন্তু ইনশাআল্লাহ এমসিকিউ এবং থিওরি দুইটাতেই কিন্তু আপনাদের ইনশাআল্লাহ যত্নশীল হতে হবে। আচ্ছা, নিড অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, আমাদের এই যে বর্তমানে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংটা প্রয়োজন হয়, এটা কেন প্রয়োজন হয় এই বিষয়টা তুলে ধরা। আসলে কি জানেন, আপনাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংটা খুবই একটা মজার সাবজেক্ট। আমি এর আগেও বলি, এখনো বলি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও ইনশাআল্লাহ বলবো। কেন? কারণ এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এমন একটা বিষয় যে যে ছেলেটা সিএসসি ডিপার্টমেন্টে একটু ভালো মতো স্টাডি করবে প্রথম 4-5টা সেমিস্টার কিংবা 2-3টা সেমিস্টার, সে অটোমেটিক্যালি বুঝে যাবে যে আসলে এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংটা কেন আমাদের জন্য প্রয়োজন। হ্যাঁ, কেন না? কারণ সে নিজে প্র্যাকটিক্যালি দেখতেছে, বিভিন্ন প্রোগ্রামিং করতেছে এবং বিভিন্ন যে সিএসসি ডিপার্টমেন্টের যে শিক্ষামূলক অনুষ্ঠান সেখানে অ্যাটেন্ড করতেছে, বিভিন্ন টিউটোরিয়াল দেখতেছে, সে অটোমেটিক্যালি কিন্তু তার ব্রেইনটা পিক আপ করে ফেলে যে হোয়াই নিড আ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, তো এখানে আসলে আপনাদেরকে আমি কি মানে এই জায়গাটা যে পড়ানো ওভাবে আমার মনে হয় আপনাদের পড়াতে হবে না, আপনারা অলরেডি জানেন, নিউ অ্যাবাউট দ্যাট। তাও কিছু বিষয় আমি তো বলে দিই। লার্জ সফটওয়্যার, আচ্ছা এখানটাতে দেখি, the need of software engineering arises because of a high rate of change in user requirements and environment on which the software is working following the sum of the needs। হ্যাঁ, আমরা সরাসরি নিডসে চলে যাই। হ্যাঁ, যেমন লার্জ সফটওয়্যার, it is easier to build a wall than a house or building। Likewise, as the size of the software becomes large, engineering has to step to give it a scientific process। তার মানে কি জানেন? তার মানে হচ্ছে, আমি একটু সহজ ভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি অন্য জায়গা থেকে একটা উদাহরণ নিয়ে। যেমন অ্যানালগ ইলেকট্রনিক্স আপনারা পড়ছেন, আপনারা হয়তোবা সামনে সার্কিট ডিজাইন করবেন, সামনে হয়তোবা মাইক্রো প্রসেসর করবেন। সবগুলোকে যদি আমি একত্রিত করি, আমি কিন্তু একটা জায়গায় দাঁড়াতে পারি, সেটা হলো ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স গুডস। হ্যাঁ, এগুলো কি কি? অ্যানালগ ইলেকট্রনিক্স, মাইক্রো প্রসেসর, সার্কিট ডিজাইন, এই তিনটাকে যদি আমি একত্রিত করি তাহলে সামারিটা আমার একটা জায়গায় গিয়ে দাঁড়ায়, সেটা হলো ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স গুডস। হ্যাঁ, মানে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইকুইপমেন্টস। এখন দেখেন, একজন ইঞ্জিনিয়ার, যেটা আপনারা কোর্সটা করতেছেন এখন সিএসসি, এটা 4 ইয়ার্স ইঞ্জিনিয়ারিং ব্যাচেলর কোর্স, তাই না? তো এখন যে ছেলেটা 4 বছর পরে বের হইলো, তাকে যদি বলা হয় যে এই যে প্রসেসরটা,
এই প্রসেসরটা একটু সমস্যা হইতেছে, আমি মাদারবোর্ডে ইনসার্ট করতে পারতেছি না। এই ছেলেটা কিন্তু মেয়েটা কি করবে জানেন, যেহেতু সে 4 বছরে সে ইঞ্জিনিয়ারিং করছে, সে দেখবে কি যে এটাকে একটু কোনো না কোনো ভাবে খুঁটিনাটি করে কাজে লাগানো যায় কিনা। কেন? কারণ সে জানে মাইক্রোপ্রসেসরটা কি, সে জানে মাইক্রোপ্রসেসরটার সাথে কিভাবে আমার ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স যে নলেজ সেটা ইন্টার রিলেটেড। হ্যাঁ, তো যদি ধরা যায় যে মাইক্রোপ্রসেসরে সে কি করবে, সে পিনটাকে সোজা করে বসানোর চেষ্টা করবে, আর যদি দেখে যে পিনটা ভেঙে গেছে তাহলে সে ছেলেটা চেষ্টা করবে যে কেন নয়, দেখি না এই পিনটাকে আসলে জোড়া লাগানো যায় কিনা। এটা হলো একজন ইঞ্জিনিয়ারের কাজ। একজন ইঞ্জিনিয়ারের মেধা যেটা, তার কাজ হচ্ছে এটা যে সে চেষ্টা করবে ওইটাকেই পারফেক্টলি রিপ্লেস করা যায়। আর যার কিনা দেখা যাচ্ছে যে ইঞ্জিনিয়ারিং এর সেই মেধাটা নাই, অর্থাৎ সে হয়তো বা অন্যদিকে খুবই ভালো কিন্তু এই দিকটাতে সে পড়াশোনা করে নাই, সে কিন্তু বলবে কি ওইটা ভেঙে গেছে, ঠিক আছে, আই উইল নিড টু চেঞ্জ, আই উইল নিড টু বাই এ নিউ ওয়ান। হ্যাঁ, সে কিন্তু এত কিছু চিন্তা করবে না, সে সরাসরি বলবে কি তার সিদ্ধান্ত যে আমি এটাকে চেঞ্জ করবো, আমি এটাকে নতুন একটা কিনবো। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ইঞ্জিনিয়ার অ্যান্ড দ্য আদার্স ক্যাটাগরিজ অফ পারসন। হ্যাঁ, যে কিনা দেখা যাচ্ছে যে অন্য দিকে সে আবার ভালো, সে হয়তো বা দেখা যাচ্ছে বিজনেসে ভালো, তাহলে হয়তো বা যিনি ইঞ্জিনিয়ারিং করতেছেন সে হয়তো বা সে যেরকম বিজনেসটা বুঝেন হয়তো বা যিনি ইঞ্জিনিয়ার সে ওভাবে হয়তো বা বুঝবেন না। তার মানে মানুষ যে লেভেলটাতে আসলে ভালো, যে যে জায়গাটাতে ভালো সে সেই জায়গাটাতে আসলে এক্সপার্ট, তাই না? তো এখানে যে কথাটা বলা হয়েছে যে লার্জ সফটওয়্যার, অর্থাৎ আপনি একটা লার্জ সফটওয়্যার বানাবেন। এই লার্জ সফটওয়্যার বানানোর জন্য একজন ইঞ্জিনিয়ার যদি হয় সে এটার উপরে সায়েন্টিফিক প্রসেসটা অ্যাপ্লাই করবে। সায়েন্টিফিক মানে কি? যেমন বিভিন্ন ধরনের মেথড অ্যাপ্লাই করা। হ্যাঁ, আপনি যদি একটা ছোট্টখাটো একটা মেথড অ্যাপ্লাই করে এই বড় একটা সফটওয়্যারটাকে ছোট করে নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু আপনার সার্থকতা। কেন? কারণ আপনি জানেন ভালো মতো যে বেশি কোডিং মানে হচ্ছে ঝামেলা, এটা একটা ঝামেলা, আপনার সফটওয়্যারটাকে সে স্লোয়ার করে ফেলবে, এটা কিন্তু আপনি জানেন। সুতরাং আপনি কি করবেন, ইউ উইল ট্রাই ইউর বেস্ট ইনশাআল্লাহ যে হাউ আই উইল টু গো উইথ ইন এ শর্টকাট ওয়ে। হ্যাঁ, আমি কিভাবে শর্টকাট পদ্ধতিতে অর্থাৎ বেশি পারফরমেন্স পাওয়া যায়। এতে কি হবে, এতে আপনার সফটওয়্যারটা ফাস্টার হবে, স্লোয়ার হবে না। এর জন্য মেথড গুলো লাগে, সায়েন্টিফিক মেথড। যেমন একজন ভালো যিনি এক্সপার্ট একজন সফটওয়্যার, সে হয়তো বা 2 লাইনে মানে শিখছেন, সে হয়তো বা 2 লাইনটাকে ধরেন যে 7-8 লাইনে করলো, তাহলে কোনটা ফাস্টার হবে বলেন তো? বলতে পারেন কোনটা ফাস্টার? লাইন দিয়ে করবে তারটা ফার্স্ট হবে। যেটা কম লাগবে সেটা। আসলে ঠিকই বলছেন, যিনি কিনা ইনশাআল্লাহ কম কোডিং করবেন সেই ফাস্টার হবেন। সবাইকে আমরা হ্যাঁ বুঝতে স্যার, পারছি কেন? যেটাতে কম কোড থাকে। সবাইকে আমরা আলাদা বুঝতে পারছি যে কেন? না স্যার, স্যার এই অংশটা যদি আবার একটু বলতেন। জি স্যার, বুঝতে পারছি। দেখেন, হ্যাঁ এই তো যিনি বুঝতে পারেন না আমি তার উদ্দেশ্যে বলতেছি, একটু মনোযোগী হয়ে। ধরেন আপনি আবারও বলতেছি বিরিয়ানি খাবেন, তো এখন বিরিয়ানিতে যদি আপনি মশলাটা বেশি দেন তাহলে সেটা কি আসলে বিরিয়ানির যে আল্লাহর রহমতের স্বাদ এটা কি পাওয়া যাবে আসলে? খুব না বেশি স্যার। দিলেন, এই তো। তো আপনার যখন যে বিষয়টা যতটুকু প্রয়োজন আপনাকে আসলে ইনশাআল্লাহ সে ততটুকুর ভিতরেই থাকতে হবে, তাহলে আপনি সেটার উপযুক্ত যে পজিটিভ ফিডব্যাকটা ইনশাআল্লাহ পাবেন। আদারওয়াইজ এটা হবে কি, আপনার জন্য এটা রিসিভ করা কষ্ট হয়ে যাবে। যেমন যদি খালি অনবরত ঝালই দিয়ে যান, একজন খুব ঝাল পছন্দ করেন, স্পাইসি, আমি বুঝতে পারলাম সে ঝাল পছন্দ করেন, কিন্তু সে যদি অতিরিক্ত মাত্রায় ঝালটা দিয়ে দেন সে নিজেও কিন্তু একসময় গিয়ে খেতে পারবেন না। হ্যাঁ, তো আপনি সফটওয়্যার তৈরি করতেছেন, আপনার যতটুকু প্রয়োজন আপনি ঠিক ততটুকুই লিখবেন।
এতে হবে কি আপনার সফটওয়্যারটা ফাস্টার হবে, কিন্তু আপনি যদি এখন দেখেন আননেসেসারি কোডিং করে দেন তাহলে হবে কি সফটওয়্যারটা স্লোয়ার হয়ে যাবে এবং ইট উইল বি পসিবল যে কোনো একটা সময় হয়তো বা চলতে চলতে হ্যাং হয়ে যাবে। হ্যাঁ, এর জন্য যারা কিনা সফটওয়্যার ইঞ্জিনিয়ার তারা চেষ্টা করেন যে কোনো একটা পলিসি এখানে আলাদা অ্যাপ্লাই করা যায় কিনা যেটা কিনা তার সিস্টেমটাকে ফাস্টার করবে এবং কোডিংটা কমায় নিয়ে আসবে। তার মানে সে ভালো মতোই জানেন যে কিভাবে সিস্টেমটাকে ফাস্টার করা যায়। তার অন্যতম একটা বিষয় হচ্ছে যে মেথডটাকে অ্যাপ্লাই করা, যার মাধ্যমে কোডিংটাকে কমায় নিয়ে আসা এবং এটার ইম্প্যাক্টটা পড়বে সিস্টেমটা ফাস্টার। কথাটা ক্লিয়ার? যিনি বুঝেন নাই আমি কি বুঝাইতে পারলাম তাকে? জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা, ভেরি গুড। আমার মনে হয় যে এই যে নিড অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এটা ইনশাআল্লাহ আপনারা অটোমেটিক্যালি পারবেন। কেননা অনেক তো পড়ছেন ইয়ের উপরে, প্রোগ্রামিং এর উপরে, তো প্রোগ্রামিং এর সাথে তো আসলে সফটওয়্যারের একটা রিলেশন থেকেই যায়, তাই না? আমি আপনাদেরকে এই যে নিড অফ সফটওয়্যার, এই নিড অফ সফটওয়্যারে আছে হলো 4টা 5টা। এই 5টা থেকে যে কোনো 2টা আমি আপনাদেরকে বলবো যে ইনশাআল্লাহ আপনারা ভালো মতো নিজেদেরকে স্টাডি করবেন। এনি টু, ঠিক আছে? তো এখান থেকে আমি একটু আপনাদেরকে সময় দিচ্ছি একটু স্টাডি করেন। এখান থেকে বলবো না, এখনই আপনারা একটু সিলেক্ট করে ফেলবেন যে কোন 2টা আপনারা পড়বেন। হ্যাঁ, কোন 2টা আপনারা পড়বেন এটা এখনই সবাই সিলেক্ট করে ফেলেন, ঠিক আছে? যে কোন 2টা আপনারা পড়বেন। এর ভিতরে যদি আমরা কোনোটা না বুঝতে পারি আমাকে বলবেন, আমি ইনশাআল্লাহ সেটা বুঝিয়ে দিব। আমার কথাটা ক্লিয়ার সবাই? জি স্যার। দেখেন আপনাদের এটা অলরেডি দেওয়া আছে, একটু সবাই ডাউনলোড করে নেন আপনাদের স্টাডি থেকে, তারপর ইনশাআল্লাহ স্টাডি করেন। স্যার, জি বলেন। স্যার আমাদের 12:30 একটা ক্লাস আছে স্যার। হ্যাঁ, এখন তো 12টা 8 বাজে। না স্যার, মানে এই কারণে আপনি একটু জানা রাখছি স্যার, এই আর কি। আচ্ছা আচ্ছা, ভেরি গুড ভেরি গুড, ঠিক আছে।
আচ্ছা, আমি আপনাদের একটু রোল কল করতেছি, আপনারা একটু সিনসিয়ারলি অ্যাটেন্ড করার চেষ্টা করেন, হ্যাঁ? ওকে স্যার। 009 009 10 Yes, sir. 10. good 83 83 260 260 24 Yes, sir. 94 প্রেজেন্ট স্যার। good 88 Yes, sir. good 73 Yes, sir. okay 119 119 43 43 Present, please, sir. 42 okay 42 42 006 6 স্যার ও আছে স্যার, ওর মাইকে সমস্যা, এই কারণে প্রেজেন্ট দিতে পারতেছে না। good good very good 21 21 আচ্ছা 93 93 23 প্রেজেন্ট স্যার। good স্যার আমি গত ক্লাসটা করেছিলাম তো। আচ্ছা, যারা যারা করছেন আমাকে একটু বলে দিয়েন, হ্যাঁ? Sir, আমিও করছিলাম, তারপর sir. 50 43. কত নাম্বার আইডি? 43, sir. স্যার আমিও তো করছি স্যার গত ক্লাস। 43 হ্যাঁ, আমাকে বলে দিবেন, আমি তো আপনাদেরকে স্যার বিশ্বাস করি। 88 স্যার। কত? 88। 88 আমাকে একটু বলে দিবেন, আমি তো আপনাদের বিশ্বাস করি, ইনশাআল্লাহ অসুবিধা নাই। তারপর হচ্ছে 58 58 168 168 274 Yes, yes, sir. ভেরি গুড। তারপর হচ্ছে 278 278 202 202 229 229 202 স্যার 202। 202 আচ্ছা আচ্ছা গুড। তারপর হচ্ছে 229 229 26 প্রেজেন্ট স্যার। ভেরি গুড। তারপর হচ্ছে 18 18 প্রেজেন্ট স্যার। গুড। তারপর হচ্ছে 111 ইয়েস স্যার। গুড। 101 101 আচ্ছা, এরপর হচ্ছে 253 253 253 কে আছেন মনে হইতেছে, বললেন কিনা। আচ্ছা অনিক, আপনি কি 202? ও আমাকে মেসেজ দিছিল স্যার। আচ্ছা 202 এবং 208 আচ্ছা গুড, আমি তো দেখে নিচ্ছি 202 এবং 208 202 ও দেওয়া হয়েছে এবং 208 কি দেওয়া হয়েছে? 208 না 28 কত জানি লিখলেন ছেলেটা, একটু দেখে নেই। 028 স্যার। 028 মনে হয়। আচ্ছা আমরা একটু দেখে নিচ্ছি 028 স্যার 119 স্যার, আমি 119 স্যার আচ্ছা। প্রেজেন্ট দেওয়া হয়।
আচ্ছা 119 এই যে দিয়ে দিলাম ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। স্যার 180 স্যার। আচ্ছা 180, হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। আপনারটা কি আছে কিনা? স্যার আমার নাই মনে হয় স্যার, আমি তো এবং লাস্ট মিনিটে বুঝতে পারছি। 28 এবং 311 180, এই যে 28টাকে আমি এখন দিয়ে দিচ্ছি, হ্যাঁ জি স্যার। 028। আচ্ছা আর হচ্ছে আপনারটা কত? 311 স্যার। 180 স্যার। 180, গুড। স্যার 174। আচ্ছা আমি লিখে দিচ্ছি। 174 কি ডাকা হয় নাই না? তাহলে আমি লিখে না নিব। স্যার। স্যার আচ্ছা। 180 স্যার, 3টা ক্লাসে করছি স্যার। আচ্ছা 174, আচ্ছা 3টা ক্লাসই করছেন না? জি স্যার। লাস্টের 3টা ক্লাস? জি স্যার, তিনটে লাস্ট ক্লাস। ক্লাস। আচ্ছা এখন দেখেন ঠিক আছে? জি স্যার। আচ্ছা ভেরি গুড। স্যার আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ আমি 311 শুনবো, আমি স্যার। অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে নেই। স্যার 174 দুইটা ক্লাস করছি। আচ্ছা আজকে এবং লাস্ট ক্লাস তাই তো? জি স্যার। ভেরি গুড। আর 311 কেউ? স্যার। হ্যাঁ 311 কোনটা? স্যার। হ্যাঁ 311 311 311 আমি দিচ্ছি ইনশাআল্লাহ। হ্যাঁ দিয়ে দিছি। ফার্স্ট ক্লাসটা মিস গেছে আর বাকি 3টা করছি। বাকিগুলো করছেন না? ঠিক আছে। আমি আপনাদের বিশ্বাস করি, হ্যাঁ সুতরাং বলতে দ্বিধাবোধ করবেন না। আচ্ছা আর কেউ? স্যার 286 আমার রোলটা শেষের জন্য প্রত্যেকদিন আমার বেলায় ঝামেলা। আমি প্রত্যেকদিন ক্লাস করছি স্যার, তন্ত্রের বিশ্বাস মনে হয় আপনি দেখছেন স্যার। আচ্ছা প্রত্যেকদিন না? আমি প্রথম দিন থেকেই ক্লাস করছি। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিলাম কারণ আমি আপনাদেরকে বিশ্বাস করি, ঠিক আছে? স্যার জি, স্যার। আচ্ছা স্যার হ্যাঁ আমার বলেন। আমার রোলের রোটা দুইবার আসছে স্যার। আচ্ছা কোথায় দেখেন তো? এই উপরে আইডিটা বলেন। স্যার 043, এই যে স্যার 12 নম্বরে 043, একবার আছে আর একবার এই যে আছে 18। 043, আপনি 4 দিনই আছেন ক্লাসে না? আর জি একটু স্যার, দেখি আর এটা কোথায়? হচ্ছে 18 নম্বরে। 18 নাম্বার। 18 নাম্বার না? জি হ্যাঁ এটাকে আমি ব্লক করে দিছি, হ্যাঁ এটা কাউন্ট হবে না, ঠিক আছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ, তাহলে তো আমাদের মাশাআল্লাহ হয়ে গেল। কতজন আজকে আমি একটু দেখে নিই ইনশাআল্লাহ। 3 3 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19। আপনারা এত কম কেন? হ্যাঁ একটু বললেন আপনারা আপনাদের ফ্রেন্ডদেরকে, ঠিক আছে? চেষ্টা করার জন্য অ্যাটেন্ড। আচ্ছা ঠিক আছে, এখন আপনারা কি ওটাকে একটু স্টাডি করছেন? বোঝা গেছে? পারা জি যাবে না? স্যার করছি। আল্লাহ দয়া কি মনে হয়? জি স্যার পারবো। ইনশাল্লাহ স্যার আমি পারবো। কি বলছি যে যে কোনো দুইটা, হ্যাঁ করবেন সবই আপনার ইনশাল্লাহ যেটা বেশি ভালো মনে হয় যে যে দুইটা আমি স্যার। মনে রাখতে পারবো। আমি তো একটু শেষ করি। যতটুকু আমি ইনশাল্লাহ মনে রাখতে পারবো ঠিক ততটুকুর ভেতরে যে কোনো দুইটা, অর্থাৎ আমি সবচেয়ে ভালো যে দুইটা সেটাতে পড়তে হবে সব, কিন্তু সবচেয়ে ভালো যে দুইটা সেটাতে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা আমি তো প্রথম থেকে একটা বলে দিচ্ছি এমসিকিউ। এই যে দেখেন আমাদের এই যে এমসিকিউতে আমাদের কিন্তু সুন্দর মতো গাইডলাইন দেওয়া আছে, হ্যাঁ আমি একটু দেখি এখন কেউ বোধহয় আসছে। আচ্ছা এই যে দেখেন সুন্দর মতো আপনাদের মাশাআল্লাহ গাইডলাইনটা দেওয়া আছে যে এমসিকিউর বিষয়ে আপনাদের ইনশাআল্লাহ এইটা কি থাকবে, নিজের স্টাডিটা কি থাকবে। সুতরাং আমি কিন্তু যদি এরকম হয় যে স্যার আমি বুঝতে পারি নাই কিংবা আমি অ্যাবসেন্ট ছিলাম, হ্যাঁ তাহলে কিন্তু আমার জন্য কষ্টকর হবে। কেন? কারণ আমি এটাকে আপলোড করে দিব ইনশাল্লাহ, হ্যাঁ এবং আমি সুন্দর গাইডলাইন আপনাদের জন্য চেষ্টা করছি যে গাইডলাইনটা দেওয়ার জন্য। সবাইকে আমরা বুঝে গেছি? জি স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ ভেরি গুড। আমি এটাকে আগে আপলোড করে নিই। এখন যার যে কথা আছে আমাকে বলতে পারেন। স্যার উত্তর পাওয়া গেছে, যে আপলোড করতেছেন স্যার, এটাই জিজ্ঞেস করতাম। আচ্ছা 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 গুড। আপনাদের এমনি কোনো অসুবিধা হচ্ছে না তো? না না জি না স্যার। স্যার। আচ্ছা গুড। কোনো প্রকার ক্লাসে অসুবিধা হইলে, বুঝতে অসুবিধা হইলে ইনশাল্লাহ বলতে দ্বিধাবোধ করবেন না। একটু সবাই দেখেন তো আমরা সঠিক আমাদের লেসনটা পেয়ে গেলাম কিনা, একটু সবাই দেখেন তো। জি স্যার, উই গট ইট। আচ্ছা আচ্ছা ভেরি গুড। এসহা আপনি কি আছেন এখানে?
এসহা আপনি কি আছেন 198 আইডি? শুনছেন না মনে হয় না। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। আপনি বোধহয় অ্যাটেন্ড হন না এখনো, না অ্যাবসেন্ট আছেন, আমি তো দেখে নেই। আচ্ছা আপনারটা এন্ট্রি করা হয় নাই, আমি যে এখন এন্ট্রি করে দিলাম। হ্যাঁ 028 তো দেওয়া হয়েছে। ঠিক আছে, আপনারা যদি আলহামদুলিল্লাহ কোনো প্রশ্ন না থাকে তাহলে ইনশাল্লাহ আপনারা লিভ করতে পারেন। আদাব হ্যাঁ স্যার। থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের এই যে অনেকে এই যে মেসেজ দিতেছেন, এটা কি মেসেজ দিতেছেন? 028 আচ্ছা, কত ক্লাসে